আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য বিশেষ একটি স্পেশাল টপিকস থাকবে যেটা কেমিস্ট্রি জগতে অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই টপিকসটা কি? এটার নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সাধারণত আমরা নর্মালি যখন কোনো কাজ করতে যাই, কোনো মৌল নিতে চাই অথবা সেই মৌলের কোনো বিক্রিয়া করতে চাই, তো ওই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ইলেকট্রন বিন্যাস, এবং ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিন্তু আমরা যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান খুঁজে পাই। মূলত আজকে টপিকসটি সেটাই, যে কিভাবে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে তাকে পর্যায় সারণীতে খুঁজে বের করতে হয়, এবং দ্বিতীয়ত হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস করেই কিন্তু বলাই হয়ে থাকে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণী মূল ভিত্তি। আর আমরা যদি পর্যায় সারণীতে মৌলের অবস্থান খুঁজে পাই তাহলে কিন্তু তাদের গ্রুপ সম্পর্কে জানতে পারবো, তাদের ধর্ম সম্পর্কে জানতে পারবো, এবং এরা কি ইলেকট্রন ছাড়বে না গ্রহণ করবে, কতটা ইলেকট্রন ছাড়বে, তারা কতটা বন্ধন তৈরি করবে, সবকিছুই কিন্তু ডিপেন্ডস করে ইলেকট্রন বিন্যাসের উপর। সো বুঝাই যাচ্ছে যে এই টপিকসটা কতটা ইম্পর্টেন্ট। আর যারা ইলেকট্রন বিন্যাস পারো না তাদের জন্য একদম জিরো লেভেল থেকে স্টার্ট করবো আমরা, যে ইলেকট্রন বিন্যাসটা করে পর্যায় সারণীতে অবস্থান খুঁজে তাদের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো প্রয়োজন। যেমন তোমরা দেখো, কোন একটা মৌল যদি ইলেকট্রন ত্যাগ করতে পারে তাকে আমরা ধাতু বলি, কোন একটা মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অধাতু বলি। একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করতে পারে, একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করতে পারে, তাই না? একটা কার্বন 2টা অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করতে পারে। কিন্তু কেন পারে? এই বিষয়গুলোই কিন্তু ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। আসলে এই জিনিসটাই আমরা এখন জানবো, যে ইলেকট্রন বিন্যাস করে এদেরকে তাদের কয়টা ইলেকট্রন ছাড়তে পারবে, গ্রহণ করতে পারবে, এরা ধাতু না অধাতু না অপধাতু বা অর্ধধাতু, সেই বিষয়টা। ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এই জন্য একটা নীতি রয়েছে, নীতিটাকে বলা হয় আউফবাউ নীতি। এই নীতিটা অনেকটা এরকম, যে প্রথমে সিরিয়ালে লিখবা 1s 2s 2p 3s 3p, এরকম করে সুন্দর করে লিখে লাস্ট আবার কেটে দিবা। ঠিক আছে, এর মাঝে হচ্ছে যে এর মানেটা হচ্ছে এরকম, এটা একটা সিঁড়ি কিংবা ধাপান্তর, যেখানে প্রত্যেকটা সিঁড়িতে যে লাইনগুলো আছে, দেখো এটা সিরিয়াল মেনটেন করে এরকম একটা লাইন তৈরি হয়েছে। এই লাইনটা কিভাবে আসলো, যে প্রথম 1s লিখবা, কারণ একের একটা অরবিটালই সম্ভব, সেটা হচ্ছে 1s, 2 এর 2টা অরবিটাল সম্ভব sp। এটা হায়ার লেভেলে জানতে পারবে যে অরবিটালগুলো কিভাবে আসে, বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে এই sp df কিভাবে আসে। তো 3s 3p 3d 4s 4p 4d 4f পর্যন্ত যাবা, 5 এর f পর্যন্ত যাবা, তারপর আবার এক ঘর করে কমে যাবা, যেমন 6d 7p এবং 8s। আসার পরে যে একটা কাজ করবা, এরকম করে লম্বা করে দাগ টানবা, প্রত্যেকটা দাগে যেন যে ডিজিটগুলো পড়ে, ডিজিটগুলো মানে ডিজিটগুলো যাতে কোনো না কোনো দাগের মধ্যে থাকে। ঠিক আছে, এমনভাবে দাগ টানবা যাতে একটা ডিজিট বা একটা অপশনও যাতে বাইরে না যায়। আচ্ছা, এরকম করে দেখো প্রত্যেকটা দাগের মধ্যে কিন্তু কোনো না কোনো বিষয়গুলো আছে। নেক্সট যে কাজটা করবা, প্রত্যেকটা সিঁড়ির উপর থেকে নিচ পর্যন্ত যাবা, নিচ থেকে উপরে যাওয়া যাবে না, উপর থেকে নিচ পর্যন্ত। যেমন তুমি দেখো এই ধাপে শুধু 1s আছে, আমরা 1sটা লিখবো। দ্বিতীয় ধাপে শুধু 2s আছে, 2s লিখলাম। তৃতীয় ধাপে 2p 3s আছে, দেখো 2p 3s। তৃতীয় ধাপে কি আছে, 3p 4s, আগে আমরা 3p লিখলাম 4s, তারপর 3d 4p 5s 3d 4p 5s। এইভাবে করে তোমরা সাজাবা পুরাটা। সাজানোর পর এরকম একটা সারণী পাবা, যে সারণীর মাধ্যমে তুমি পর্যায় সারণীতে থাকা 1 থেকে 118 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসটি করতে পারবা। এবার আসি আমরা ইলেকট্রন বিন্যাসের কিছু ছোট ছোট টার্মস, যেটার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করবো। তবে তার আগে ছোট বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। যেমন কি কি, কোনো একটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা এই যে 4টা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে s p d f। এদেরকে অরবিটাল বলা হয়ে থাকে, মনে রাখবা। এই অরবিটালের কিছু কিছু মান থাকবে, যে মানগুলো হচ্ছে ফিক্সড। ঠিক আছে, এবং এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, কোন অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, যেটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আইডেন্টিফাই করে থাকি। যেমন s এর মাথায় সর্বোচ্চ 2টা, অর্থাৎ s 2টা ইলেকট্রনের বেশি ধারণ করতে পারবে না। p হচ্ছে হাইস্ট 6টা, সর্বোচ্চ 6, d এর মাথায় সর্বোচ্চ 10 এবং f এর মাথায় সর্বোচ্চ 14। তুমি দেখো যে f অরবিটাল কিংবা d অরবিটাল, তাদের সর্বোচ্চ মানের কম যে কোনো মান এরা ধারণ করতে পারবে বা ইলেকট্রন ধারণ করতে পারবে, কিন্তু এর বেশি এরা কি করতে পারবে না, ইলেকট্রন ধারণ করতে পারবে না। এবার আরেকটা বিষয় নিয়ে আমরা একটু অবগত হই, সেটা হচ্ছে যে এই sp-df, অর্থাৎ আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি sp-df, এদের 2, 6, 10, 14 দিয়ে থাকে। আর এই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা সিরিয়াল মেনটেন করি না, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছিলাম যে 1 এর পর 2 3 4 5 6। তো একজন আমাকে আস্ক করেছিল যে ভাইয়া ABC গুলো না, 1 2 3 গুলো বলেন। ঠিক আছে, তো আমি তাকে এভাবে এক্সপ্লেন করতেছিলাম যে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত আমাকে বলতে হবে, বা 10 পর্যন্ত বলতে হবে। তো আমি এরকম করে বলতেছি যে 1 3 5 9 0 3 2 0। তো একজন জিজ্ঞেস করতেছে যে কেন এরকম বলছেন। তো আমি ছোটবেলা যখন 1 2 3 শিখতেছিলাম, তখন পাশে যখন টিচার আমাকে পড়া দিয়েছিল, আমি পারতেছিলাম না, তো পাশে একজনকে জিজ্ঞেস করতেছি, বা পাশে কেউ পড়তেছে তারটা শুনতেছি। তো সব মিলাই টেলে আজকে আমার 1 2 কিন্তু 1 3 0 9 4 0 এরকম হয়ে গেল। ঠিক আছে, আসলে একটা মেনটেন করার একটা ব্যাপার আছে, বা রুল মেনটেন করার একটা বিষয় এখানে আছে। যে দেখো আমরা 1 2 3 পড়লো, দেখো 1 এর পর 2 আসতেছে, 2 এর পর 3 আসতেছে, 3 এর পর 4 আসতেছে, কিন্তু আবার 3 চলে আসলো। তার মানে এলোমেলো হয়ে গেল, তাই না? যে 3 এর পর তো 3 আসার কথা, যেখানে 3p 3d তারপর 4s আসার কথা। তাহলে এই জায়গার মধ্যে এরকম চেঞ্জ হচ্ছে, যেখানে দেখো আগে 7 তারপর 5, সবই এলোমেলো, তাই না? তারপর 6
7 8 এটা ঠিক আছে। তারপর দেখো 4 এর পর 5 হয় 6 হয় 6 এর পর 7 হয় এটা ঠিক আছে। এদিক দিয়ে আবার কি হয়ে গেল 5 হয়ে গেল আবার 6 হয়ে গেল, মানে এলোমেলো হয়ে গেল। এই জিনিসগুলোতে কেন এমনটা হয় সেটা হচ্ছে যে এটা সম্পর্কে আমরা যে কোনো একটা ধাপ দেখাই, যেমন 4s আর হচ্ছে 3d, ঠিক আছে। এই দুইটার মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন যাবে, যে 4s এ যাবে না 3d তে যাবে, ঠিক আছে। এই দুইটার মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যেহেতু আমরা নর্মালি বুঝি 3d আগে, এখানে আগে ইলেকট্রন প্রবেশ করার কথা ছিল, বাট কেন 4s আগে প্রবেশ করে তারপর 3d তে প্রবেশ করবে। মনে রাখবা যার n+l এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, এবং যার n+l এর মান বেশি সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে n+l বলতে কি বোঝায়, সামনে যে ডিজিটটা সেটা হচ্ছে n নির্দেশ করে, যেমন এখানে 4 এখানে 3, এটা হচ্ছে n এর মান ধরবা। আর l এর মান কিভাবে ধরবা, দেখো আমরা যে চারটা অরবিটাল লিখি sp d f, এই চারটা অরবিটালের আবার l এর কিছু মান রয়েছে, সে মানের উপর ভিত্তি করে কিন্তু এদের প্রতীক হিসেবে sp d f সাইনগুলো চিহ্নিত করা হয়ে থাকে। যেমন s এর মান হচ্ছে 0, p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে 2, f এর মান হচ্ছে 3। এই মানটা ইউজ করে তুমি n+l এর মান বের করবা। দেখো আমরা যদি এই 4s এর ক্ষেত্রে n+l এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে তুমি দেখো এখানে n এর মান হচ্ছে 4 আর s এর মান হচ্ছে 0, তাহলে যোগ করলে আসে 4। আমরা যদি এটা দেখি এখানে n+l এর সূত্র অ্যাপ্লাই করব, তাহলে n এর মান হচ্ছে 3 আর d এর মান কত পাবা, d এর মান 2 পাবা, ঠিক আছে। এখানে তুমি যোগ করলে কত পেয়ে যাবে, 5 পেয়ে যাবে। দেখো এখানে 4s এর ক্ষেত্রে n+l এর মান আসতেছে 4 আর 3d এর ক্ষেত্রে n+l এর মান আসতেছে 5। তুমি একটা কথা খাতায় এখনই নোট করে রাখো, কথাটা হচ্ছে যে যার n+l এর মান বেশি সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, পরে ইলেকট্রন প্রবেশ করে, আর যার n+l এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। যেহেতু এখানে 4s এর n+l এর মান কম এর জন্য এখানে আগে ইলেকট্রন প্রবেশ করেছে, আর যেহেতু 3d এর n+l এর মান বেশি সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করছে। আমরা এরকম আরেকটা সিস্টেম দেখি যেখানে আমাদের ঝামেলাটা হচ্ছে, যেমন আমরা 7s এবং 5f, ঠিক আছে, 7s এবং 5f এই দুইটার মধ্যে আমরা দেখতে পারি যেহেতু আগে 5 হওয়ার কথা ছিল, আগে কেন 7s হইলো, ঠিক আছে। যেমন তুমি ধরো 7s আর হচ্ছে 5p, তাহলে আমরা এই দুইটার কি করব, n+l এর মান বের করব, 7s আর হচ্ছে 5f। আচ্ছা, এখন আগের মতো করে আমরা n+l এর মান বসাই চলো, যে n+l অর্থাৎ 7s এর n+l এর মান কত আসে, n এর মান হচ্ছে এখানে আমরা 7 দেখতে পাচ্ছি, আর l মানে হচ্ছে s এর মান কত 0, তাহলে এখানে যোগ করলে আসে 7। আর 5f এটার ক্ষেত্রে দেখো তুমি কত পাবা, এটার ক্ষেত্রে আমরা n+l এর সূত্র অ্যাপ্লাই করব, তাহলে n এর মান হচ্ছে 5 প্লাস f এর মান হচ্ছে 3, তাহলে যোগ করে দেখো কত 5 3 8 হয়ে যায়। তাহলে 7 এর পর অবশ্যই কি আসার কথা, 8 আসার কথা, আর 8 এর পর তো কখনোই 7 আসে না। সো এই জন্য আগে 7s পরে 5f, কারণ আমাদের সূত্র কি বলে, যেখানে n+l এর মান বেশি সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করে, আর যেখানে n+l এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। এই সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু এখানে তুমি দেখো যে আগে 7s এ প্রবেশ করবে তারপর 5f এ প্রবেশ করবে। এখন আমরা কি করব, যে ইলেকট্রন বিন্যাস করব। ছোট ছোট এই বিষয়গুলো যদি তোমার কনসেপ্টগুলো মনে থাকে তাহলে তুমি যে কোনো ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবে, এবং মৌলের পর্যায় সারণীতে কিভাবে ইলেকট্রন বিন্যাসের করে তাদের অবস্থান নির্ণয় করতে হয় সেই জন্য তোমাকে 3টে সূত্র অ্যাপ্লাই করতে হবে, s এর সূত্র, sp এবং হচ্ছে ds। তো আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব এবং করে দেখব যে তাদের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে তাদেরকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হয়। আমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাস করি। ধরো আমরা প্রথমে শুরু করব সোডিয়াম দিয়ে। আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো কি আসে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা তোমাকে আগে জানতে হবে, তারপর আমরা একটা সিরিয়াল লিখব 1s 2s 2p 3s। আমরা এতটুকু লিখি, তারপর দেখব যে এদের যদি আরো ইলেকট্রন থাকে আমরা আরো ঘর নিব। দেখো এখানে হচ্ছে 1s, s এর মাথায় সর্বোচ্চ 2টা, s এর মাথায় সর্বোচ্চ 2টা, p এর মাথায় 6টা, s এর মাথায় 1টা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন যোগ করি তাহলে দেখো 6 2 8 8 2 10, 10 এর 1 11 হয়ে গেল। তাহলে এখানে আমরা সর্বশেষ যে কক্ষপথটা সেটা আইডেন্টিফাই করব। দেখো এখানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নাম্বার কক্ষপথ, অর্থাৎ 3s1। যদি এরকম হয়ে থাকে শুধু s অরবিটাল হয়ে থাকে, আমরা 3টা एग्जांपल দিব এবং এই 3টার সাহায্যে তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা। এই 3টে সূত্র ভালো করে বুঝো, যে সোডিয়ামের পারমাণবিক বিন্যাস যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, তখন ইলেকট্রন বিন্যাসটা এরকম আসবে 1s2 2s2 2p6 3s1। তাহলে এখানে সামনে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তোমার পর্যায় নির্দেশ করবে, ঠিক আছে। আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ নির্দেশ করবে, যদি সেটা শুধুমাত্র s অরবিটাল হয়। তাহলে s অরবিটালের ক্ষেত্রে সামনে দেখো 3 আছে, তাহলে এটা আমরা পর্যায় নির্দেশ করে, এবং s অরবিটালের মাথায় 1 আছে সেটা গ্রুপ নির্দেশ করে। তাহলে এই ইলেকট্রন বিন্যাস শেষে তুমি দেখো তোমার বইয়ে থাকা 62 বা 63 পেজ জুড়ে যে ইলেকট্রন বিন্যাসটা রয়েছে বা পর্যায় সারণী রয়েছে, সেখানে তোমার 3 নাম্বার পর্যায় এবং 2 নাম্বার গ্রুপ, পর্যায়ের গ্রুপ তো বুঝতে না, পর্যায় সারণী বাম পাশ থেকে ডান পাশে গেলে পর্যায় আর উপর থেকে নিচে গেলে হচ্ছে গ্রুপ। পর্যায় সারণীর 3 নাম্বার পর্যায় এবং 1 নাম্বার গ্রুপে কিন্তু কি আছে, সোডিয়াম পরমাণুটা রয়েছে। আবার তুমি ধরো আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি আসবে, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে Cl, এটা পারমাণবিক সংখ্যা 17।
আমরা ইলেকট্রন বিন্যাস করলে আসবে এরকম 1s, আমরা আগে এটা সিরিয়ালটা লিখব 2s 2p 3s 3p। দেখো এখানে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করে 2 বসাবো, 2 2 6 2, এখানে অলরেডি কিন্তু 12 হয়ে গেছে, আমাদের লাগবে হচ্ছে 17, আমরা এখানে 5 বসাবো 17, ঠিক আছে। তাহলে এখন তুমি দেখো লাস্ট কক্ষপথটা দেখো, লাস্ট কক্ষপথ হচ্ছে 3s2 3p5। যদি এরকম s অরবিটাল এবং p অরবিটাল দুইটা একসাথে থাকে তাহলে তোমাকে যে কাজটি করতে হবে, সামনের যে ডিজিটটা থাকবে সেটা তোমার পর্যায় নির্দেশ করবে। তাহলে এখানে পর্যায় কত হবে, তাহলে পর্যায় হচ্ছে 3, যেহেতু এখানে দুইটার ক্ষেত্রে 3 রয়েছে, 3 নাম্বার কক্ষপথে রয়েছে। আর গ্রুপ কি হবে, গ্রুপের ক্ষেত্রে যে কাজটি করবা, উপরে দুইটাকে আগে যোগ করবে, এখানে 5 আর 2 যোগ করলে হয় 7, শুধু এসপির জন্য এক্সট্রা 10 যোগ করতে হয়, তাহলে গ্রুপ নাম্বার আসবে 17। অন্য কোনো গ্রুপের ক্ষেত্রে তোমার এরকম করতে হয় না, শুধু এসপির জন্য এক্সট্রা মনে রাখবা যে 10 যোগ করতে হবে যদি আমি সেটার গ্রুপ আইডেন্টিফাই করতে চাই। তাহলে এখানে মোটামুটি 17 চলে আসলো। তাহলে তুমি দেখো তোমার পর্যায় সারণীর 3 নাম্বার পর্যায় এবং 17 নম্বর গ্রুপে কিন্তু কি রয়েছে, এই ক্লোরিন পরমাণুটা রয়েছে। এবার আমরা আরো একটা ইলেকট্রন বিন্যাস করি, যেটা আমাদের তৃতীয় রুলসে আসবে। আমরা ধরো ডি ব্লক থেকে যে কোনো একটা মৌল লাইক ম্যাঙ্গানিজ, ঠিক আছে, অথবা জিঙ্ক করতে পারো। ম্যাঙ্গানিজের হচ্ছে 25, জিঙ্কের হচ্ছে 26, বাট আমরা এখন করব ম্যাঙ্গানিজের। দেখো Mn, এটা হচ্ছে 25, এটা ইলেকট্রন বিন্যাস করলে এরকম আসে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। দেখো এই সিরিয়ালটা মেনটেন করে কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। যেমন 3p পর 4s আসে, আমি 3p পর 4s লিখলাম, তারপর হচ্ছে 3d। আচ্ছা দেখো এখানে মোটামুটি হচ্ছে যে 6 2 8 8 2 10 10 10 20 হয়ে গেছে, আমাদের লাগবে হচ্ছে 25, সো আমরা এখানে 3d 5 দিব, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে তোমাকে, যে অনেক বইয়ের মধ্যে এরকম করে লেখা 3p6 3d5 4s2। তুমি কনফিউজ হয়ে যেতে পারো যে ভাই তো এইভাবে শিখাইলো, কিন্তু ওইখানে এভাবে লেখা। আসলে এটা হচ্ছে ওরা এটা ইলেকট্রন বিন্যাস করার পরে ওটা সাজিয়ে লিখেছে, ঠিক আছে। তুমি দুইটা ওয়েতে লিখতে পারো, কোনো সমস্যা নেই, যে 4s2 3d5 লিখতে পারো, অথবা তুমি যদি এটাকে সাজিয়ে লিখো যে আমি আগে 3d লিখবো তারপর 4s লিখবো, কোনো সমস্যা নাই, ওকে, যে 3d5 4s2 এরকম চাইলে লিখতে পারবা। আচ্ছা ইলেকট্রন যখন আমরা বসাই, এরা কিন্তু সেলগুলো ইলেকট্রন পূর্ণ করেই কিন্তু পরের সেলগুলোতে যাবে। তাহলে এখন এই 3p সেল পূর্ণ করে 4s এ গেল, 4p পর 3d তে গেল। তাই আমরা এখন যেহেতু আগে ইলেকট্রন 4 নম্বর কক্ষপথে গিয়ে আবার 3 নম্বর কক্ষপথে ডাউন করে, ঠিক আছে, তাহলে আমাদের লাস্ট যখন আমরা ইলেকট্রনটাকে খুঁজে বের করতে যাব তাহলে কিন্তু তোমাকে 3 নম্বরে নেমে আসতে হবে। আবার সর্বোচ্চ কক্ষপথ কিন্তু 4। তা আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস শেষে সর্বোচ্চ যে কক্ষপথটা আছে সেই কক্ষপথটা আইডেন্টিফাই করি, আমরা সর্বোচ্চ কক্ষপথে আমাদের থাকবে হচ্ছে পর্যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 আর হচ্ছে 3, এই দুইটার মধ্যে সর্বোচ্চ পর্যায় কোনটা, 4। তাহলে সর্বশেষ যে কক্ষপথ থাকবে সেটাই পর্যায় নির্দেশ করবে। যেহেতু 3 নম্বরের পরে আরো আমার একটা পর্যায় রয়েছে 4 নাম্বার, সো এটাই হবে আমাদের নির্দিষ্ট পর্যায়। তাহলে এই 3 এবং 4-এর মধ্যে এখানে আমরা পর্যায় নির্দেশ করব, যা পর্যায় সারণীর 4 নাম্বার পর্যায়। তারপর তুমি দেখো এখন আমরা গ্রুপ আইডেন্টিফাই করব, ঠিক আছে। গ্রুপের ক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে, আমরা নর্মালি লাস্ট কক্ষপথের কিন্তু গ্রুপ নির্ণয় করে থাকি। যেমন এখানে 4s2 আছে, তাহলে এখানে 4s2 থাকলে নর্মালি s এর মাথায় 2 আছে, আমরা বলে দিতাম এটা গ্রুপ 2 না। যেহেতু লাস্ট কক্ষপথে ইলেকট্রন 2টা পূর্ণ করার পর বাকি 5টা ইলেকট্রন কিন্তু 3 নাম্বার কক্ষপথে চলে এসেছে, সো তোমাকে 3 নাম্বার কক্ষপথের ইলেকট্রন এবং 4 নাম্বার কক্ষপথের যে 2টা ইলেকট্রন দুইটা একসাথে অ্যাড করতে হবে। তাহলে 5 আর 2 এ যোগ করলে কত হয়, 7। মনে রেখো এখানে কোনো এক্সট্রা কিছু জিনিস যোগ করতে হবে না, 10 লাইক p অরবিটালের মতো sp অরবিটালের জন্য 10 যোগ করতে হয় না, শুধুমাত্র sp এর জন্য 10 যোগ করতে হয়, s অরবিটাল অথবা ds এর জন্য কোনো 10 যোগ করতে হবে না। ds এর ক্ষেত্রে যে কাজটি আবারও বুঝছো, সেখানে হচ্ছে যে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পর্যায় এবং গ্রুপ আইডেন্টিফাই করি। তো এখানে তোমার লাস্ট কক্ষপথে হচ্ছে কত, যে 4s2 3d5, ঠিক আছে। তো এই দুইটার ক্ষেত্রে কেন আমরা ইলেকট্রন বিন্যাসটা একসাথে যোগ করব বা দুইটার উপরে যে ইলেকট্রনগুলো থাকে একসাথে অ্যাড করব, কারণ আমরা দেখেছি যে 4s এ ইলেকট্রন দুইটা ঢোকার পরে বাকি যে 5টা ইলেকট্রন থাকে সে 5টা ইলেকট্রন 4s এ থাকে না, সে 5টা ইলেকট্রন d তে চলে আসে। যেহেতু এখানে d তে চলে আসে, সো d এর ইলেকট্রনটা এবং লাস্ট কক্ষপথে থাকা 4s এর ইলেকট্রনটা দুইটাকে অ্যাড করে তোমাকে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো এইভাবে মনে রাখবা, যদি s এর পর d তে যায় তাহলে আমি দুইটাই যোগ করব, আর যদি শুধু s স্কিপ থেকে যায় লাইক এরকম, দেখো s এর পর কোনো d অরবিটাল নাই, সো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে হচ্ছে যে সামনে একটা পর্যায় এবং উপরে একটা গ্রুপ নির্দেশ করবে, কোনো যোগ করতে হবে না, অন্য কোনো অরবিটালে যেতে হবে না। আর যদি তোমার s অরবিটালের পর অন্য একটা কক্ষপথে d অরবিটাল চলে আসে, লাইক এখানে 2d তো সম্ভব না, 3d সম্ভব, d অরবিটাল চলে আসে, তাহলে হচ্ছে যে তোমার s এর পরে যে ইলেকট্রনটা থাকবে d অরবিটাল এবং s এর অরবিটাল দুইটা একসাথে অ্যাড করে গ্রুপ নির্ণয় করতে হবে, এবং এই দুইটার মধ্যে সর্বোচ্চ যে ডিজিটটা থাকবে, বাইরের যে ডিজিটটা থাকবে সর্বশেষ কক্ষপথ, সেটা পর্যায় নির্দেশ করবে।
তো মোটামুটি এইভাবে তুমি এই সিরিয়ালটাকে মেনটেন করে পর্যায় সারণীতে থাকা 118টি মৌলের এখনই যে কোনো মৌলকে আইডেন্টিফাই করে তুমি ইলেকট্রন বিন্যাস করে ফেলো এবং হচ্ছে যে এই 3টা সূত্রের উপর ভিত্তি করে তুমি তাদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবা। এখনই তোমার কাছে SW সেটা হচ্ছে যে লাইক কি থাকতে পারে, ম্যাঙ্গানিজ আমরা করে দিলাম, আয়রনের ইলেকট্রন বিন্যাস করো, তারপর হচ্ছে আয়োডিনের ইলেকট্রন বিন্যাস করো, বেশি দূরে যাওয়ার দরকার নেই, তুমি সিলিকনের ইলেকট্রন বিন্যাস করতে পারো অথবা আর্গনের ইলেকট্রন বিন্যাস করতে পারো এবং খুঁজে বের করো যে এই 3টা রুলসের উপর ভিত্তি করে দেখা গেছে যে তোমার ইলেকট্রন বিন্যাসটা হয় কিনা। যদি ইলেকট্রন বিন্যাসটা তুমি বারবার ভুল করে থাকো, ভিডিওটাকে বারবার ভালো করে দেখো, তাহলে তোমার যে কোনো ইলেকট্রন বিন্যাস তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা। ওকে, ভালো থাকো আগামী দিন পর্যন্ত। আগামী ক্লাসে আমরা ব্যতিক্রমী যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে নেক্সট পর্বে আমরা সেই ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবা এবং হচ্ছে যে এই ভিডিওটাকে খুব ভালোভাবে করে রাখবা, দেখে রাখবা, ঠিক আছে? তো ভালো থাকো আগামী দিন পর্যন্ত, শুভকামনা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।